গত পর্বে ছিল ডাক্তার রায়কে এক সপ্তাহের মতো সময় দিল তার জীবনের প্রদীপ। ভুল বুঝে আবরার ঘর থেকে তাড়িয়ে দিল রায়কে। সাদিকদের ঘরের আশ্রয় পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। সাদি গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর রায়ের নিস্তেজ শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি। হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বড্ড অভাব। বড্ড দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে। সাদি চলমান গাড়িগুলোর থেকে সাহায্য চাইতে এগোলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। বাস্তবতা বড্ড কঠিন। এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। এই দুনিয়ায় কেউ কারো জন্য নয়, সবই 2 দিনের মায়া। সাদির ডাকে চকচক করা একটা প্রাইভেট কারের মালিকও সাড়া দিল না। কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো। বৃদ্ধ লোকটা ভরাট গলায় বলল, আব্বা, আমার ভাঙ্গা ভ্যানে গাড়িটায় আম্মারে উঠান। আপনি কই যাইবেন? আমি লইয়া যাইতেছি। সাদির চোখ ছলছল করে উঠল, যেন মানুষটা কিনা কোটি টাকার গাড়ি ছাড়া কখনো বের হয়নি সে আজ কতটা অসহায়। রায়কে নিয়ে আসার সময় মানিব্যাগটাও নিয়ে আসেনি, মোবাইলটাও ভুল করে গাড়িতে ফেলে এসেছে। কারো কাছে সাহায্যও নিতে পারছে না। এর জন্য হয়তো টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই। কারণ আল্লাহ কখন কাকে কোথায় গিয়ে দাঁড় করায় তা কেউ জানে না। কখন কার সাহায্যের দরকার হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাদি সময় নষ্ট করলো না, রায়কে ভ্যান গাড়িটার মধ্যে শুইয়ে দিল। ভ্যান গাড়িটা বৃদ্ধ চালক বাতাসের বেগে চালাতে লাগলো। এই দুনিয়া আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না, আর যাকে মন দেয় তাকে অর্থ দেয় না। তাই হয়তো চোখের সামনে কেউ মরে গেলেও কারো কিছু যায় আসে না। অপরদিকে মিশকা নিজের ঘরে বসে আছে। আজ একদিন সে খাওয়া দাওয়া করে না। মেয়েটার পাগল পাগল প্রায় অবস্থা। যদি সাদি কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? মিশকা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ নিজের কাঁধে কারো হাত স্পর্শ পেতেই মিশকা সেদিকে তাকালো। অনিলা বেগম মেয়ের চোখের পানি মুছে দিল। মিশকা নিজের মাকে ধরে জোরে কেঁদে উঠল। আড়াল থেকে ফুপু সবই দেখল। তার মুখে হাসি। সে তো এটাই চেয়েছিল। ভালোবাসার মানুষকে হারানোর যে কতটা কষ্ট তা আফজাল খানের ছেলে মেয়ে বুঝবে, যেমনটা একদিন সেও পেয়েছিল। আফজাল খান সেদিন তার চোখের পানির ভাষা বোঝেনি, কিন্তু এবার নিজের ছেলের মেয়ের চোখের পানির ভাষা বুঝবে। রায়কে কিছুক্ষণ আগে সাদি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা রায়ের চিকিৎসা শুরু করেছে। রায়ের অবস্থা ভালো না, হার্টবিট অনেক কম। রায়ের জ্ঞান নেই। সাদি প্রিয়ন্তীর মোবাইল থেকে নিজের ম্যানেজারকে কল করে টাকার ব্যবস্থা করতে বলছে। 24 ঘন্টার মধ্যে রায়কে সিঙ্গাপুরে নেওয়ার সব ব্যবস্থা করতে বলেছে সাদি। 4-5 জন ডাক্তার রায়কে দেখছে। রায়ের কাছে কারো যাওয়া নিষেধ। আইসিইউতে প্রিয়ন্তী বেরিয়ে আসতে সাদি বলল, কিরে রায়ের কী খবর? ও ঠিক আছে তো? আমি ওকে কালকের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব। রায় ঠিক হয়ে যাবে তো? বল না। প্রিয়ন্তী হতাশ কণ্ঠে বলল, সাদি উত্তেজিত হোস না। রায়ের হাতে সময় নেই। আর 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না আসে তাহলে শেষ কথাটুকু বলতে পারবি না। রোগটা এক্কেবারে ছড়িয়ে পড়ে তারপর ধরা পড়ছে। আর ওর অবস্থা এতটাই খারাপ যে কোথাও নিয়ে গেলে আর কাজ হবে না। ওর ব্রেনে ছড়িয়ে পড়েছে টিউমারের বিষাক্ততা। যদি 1 বছর আগে রোগটা ধরা পড়তো তবুও বাঁচানো যেত, কিন্তু এখন আর অসম্ভব। সাদি ফ্লোরে বসে পড়ল। অবশেষে সে চেয়েও কিছু করতে পারে না। মেয়েটা তার সামনে এভাবে ঝরে যাবে অকালে। সাদি উঠে রাইয়ের দিকে তাকালো। বেডের উপরে কত নিশ্চিন্তে শুয়ে আছে। মুখটা কালো হয়ে গেছে, পুরো মাথার চুলের ছিটে ফোটাও নেই। ডাক্তার নাকের ভেতরে চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে। পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল। হয়তো প্রচণ্ড কষ্ট হয়েছিল তখন। মুখে অক্সিজেনের মাস্ক লাগানো, চোখের চারপাশে কালো হয়ে গেছে। পাশের মনিটরের সবুজ দাগটা আস্তে আস্তে ওঠানামা করছে। এই সবুজ দাগটা হঠাৎ যদি সমান হয়ে যায় তখন কি হবে? ভাবতেই সাদির চোখ চিকচিক করে উঠল। দিন শেষে রাতের আগমন। রাত 12টা বাজে। সাদি কিছুক্ষণ আগে সামান্য খেয়েছে। ওর মা জোর করে খাইয়ে দিয়েছে। রাইয়ের চিকিৎসা চলছে। এক্কেবারের জন্য তার জ্ঞান ফিরেনি। অপরদিকে আবরার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছে। রাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে। মেয়েটা একটাবার তাকে কল করলো না। আবরার সিগারেটের অভিমান ধোঁয়াগুলো উড়িয়ে দিল। রাতে কিছু খায় নেই আবরার। কেন যেন কিছুই ভালো লাগছে না। বারবার রাইকে দেখতে ইচ্ছে করছে খুব তার। নিজের সব কিছু প্যাকিং করে আবরার কালকের ফ্লাইটে চলে যাবে বিদেশে। আবার আর কখনো আসবে না এই দেশে। আফজাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। কোথাও একটা ভুল হচ্ছে। আফজাল খানকে চিন্তিত দেখে অনিলা বেগম বললেন, ঘুমিয়ে পড়ো, রাত জাগতে নেই। আফজাল খান স্ত্রীর কথার ভাঁজে কিছু বললেন না, শুয়ে পড়লেন। খোলা আকাশে তাকিয়ে আছে সাদি। তার ঠোঁটজোড়া কাঁপছে। বিনা দোষে আসছে শাস্তি পাচ্ছে। সে যদি মিসকাকে সব জানাতে
চেয়েছিল রাইয়ের ব্যাপারে, কিন্তু সেই সময়টাও পেল না। ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কত কষ্ট তা রাইকে দেখে সে বুঝেছে। ভালোবাসায় এত কষ্ট কেন? আবরার যদি রাইয়ের অবস্থা একবার জানতো তাহলে কি করতো? আজকাল একটু বেশিই কেঁদে ফেলেছে সাদি। হয়তো আপন মানুষের হারানোর যন্ত্রণাগুলো এমনই হয়। অন্ধকার রাত পার হয়ে গেছে। সকালে সোনালি আলো সাদির চোখ পড়তে ঘুম ভেঙে গেল। কাল রাতে হাসপাতালের বারান্দায় কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। রায়ের কথা মনে হতে সাদি দৌড়ে গেল সেদিকে। গিয়ে দেখে ডাক্তাররা রায়কে নিয়ে ব্যস্ত। সাদি প্রিয়ন্তীকে নার্সের মাধ্যমে একবার ডাকে। প্রিয়ন্তী আসতে সাদি বলে, রাই ঠিক আছে তো? না রে, অবস্থা খুব খারাপ, হার্টবিট কমে গেছে। কেউ আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল, যেন শেষ দেখাটা দেখে নেয়। সাদি ঘাড় ঘুরিয়ে একবার রায়কে দেখল, তারপর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সাদি নিজের গাড়ি বসে ড্রাইভ করতে করতে লাগলো অতি দ্রুত। কাল রাতে সাদির ম্যানেজার গাড়ি দিয়ে গেছে হাসপাতালে। সাদি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। অনেক সহ্য করেছে, আর না, এবার সে আবরারের মুখোমুখি হবে। সাদির গাড়ি এসে খানবাড়ির সামনে থামলো। সাদি দারোয়ানকে গেট খুলে দিতে বলল, কিন্তু সাদির গলা পেয়েও খুলল না, কারণ তাকে নিষেধ করা হয়েছে যেন সাদিকে বা রায়কে ভিতরে ঢুকতে না দেয় দারোয়ান তখন গেট খুলল না। তখন সাদির মেজাজ আরও বিগড়ে গেল। সাদি রেগে দারোয়ানকে বলল, দারোয়ান চাচা, গেটটা খুলে দাও। আমার মাথাটা তুমি গরম করো না প্লিজ। আমি গেট খুলতে পারবো না সাদি বাবা। আপনি আপনারে ঢুকতে দিতে আমার চাকরি থাকবো না। সাদি এবার নিজের রাগ সামলাতে পারল না। পাশে পড়ে থাকা পাথরগুলো সজোরে গেটে মারতে লাগলো। গেট ভাঙচুর করতে লাগলো। আবরার মাত্র রেডি হয়ে নিচে আসে নাস্তা করার জন্য, কিন্তু হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনে থেমে যায়। এদিকে দারোয়ান খুব ভয় পেয়ে যায় সাদির কাছে, তাই দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। দারোয়ানকে এভাবে দৌড়ে আসতে দেখে ভাঙচুর আওয়াজে আবরার বলল, কি হয়েছে চাচা? আপনি এভাবে দৌড়ে কেন এলেন? আর বাইরে এত কিসের আওয়াজ আসছে? দারোয়ান হাঁপাতে হাঁপাতে বলল, আবরার বাবা, বাইরে সাদি বাবা আইছে। সে বাড়ির ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু আপনি না কইছেন, তাই ঢুকতে দেই নেই। এর জন্য গেটে পাথর দিয়ে আঘাত করতেছে আর খুলতে কইতেছে। আবরার ছোট্ট করে একটা নিঃশ্বাস নিল, তারপর বলল, ওকে ভেতরে আসতে দাও, যাও গেট খুলে দাও। দারোয়ান দৌড়ে গেল গেট খুলতে। দারোয়ান গেট খুলতে সাদি ভেতরে ঢুকলো। সাদি ভেতরে আসতে দেখলো বাড়ির সবাই আছে। সাদি একবার মিশকার দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালোই হয়েছে এখানে সবাই আছে। তা না হলে সত্যি কথাগুলো কাদের বলতাম এখন। এখানে কেন এসেছিস তুই সাদি? আবরার শান্ত গলায় বলল। সাদি আবরারের কথায় জবাব দিল না। খাবার টেবিলের দিকে একবার তাকালো, তারপর বলল, ও মা, এখানে দেখছি ভোজসভা চলছে। তা এত খাবার কী করে তোদের গলা দিয়ে নামছে আবরার? আমি থাকতে তো এ খাবার তোদের গলা দিয়ে নামবে না। সাদি কথাগুলো বলে খাবারের টেবিলটা সব খাবার উল্টে ফেলে দিল। কাচের জিনিসগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল। কাচ টুকরোতে পুরো ড্রয়িং রুম ভরে গেল। হঠাৎ সাদির গেলে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। চারিদিকে পিন পিন নীরবতা। সাদি সেদিকে একবার তাকিয়ে দেখলো মিশকা দাঁড়িয়ে আছে। মিশকা, হ্যাঁ, মিশকাই থাপ্পড়টা মেরেছে। সাদির চোখ চিকচিক করছে পানিতে। মিশকা সাদির কলার ধরে বলল, আর কত ঠকাবে আমাদের? আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি, এখন বাড়িতে এসে অশান্তি কেন করছো? আর যার জন্য এমন করছো তাকে তো পেয়েছো, তাহলে আবার কি চাই? অবশ্য তোমাদের মতো চরিত্রহীন লোকেরা এর থেকে আর কী বা করতে পারে? এতক্ষণ চুপ থাকলে এবার আর চুপ থাকলো না সাদি, কারণ এবার মিশকা তার চরিত্র নিয়ে কথা বলছে। সাদি এবার সজোরে সবার সামনে থাপ্পড় মারল মিশকার গালে। মিশকা ছিটকে পড়ল ফ্লোরে। সাদি কিছু বলবেই তার আগে আবরার ওকে এলোপাথারি মারতে লাগলো। আবরার সাদিকে মারতে মারতে বলল, তোকে আমি কখনো বন্ধু ভাবিনি, তোকে আমি সবসময় ছোট ভাই ভেবেছি, আর তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, আর এখন আমার বোনের গায়ে হাত দিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। সাদি একটা কথাও বলল না। একের পর এক পাথর আর ঘুষি খেয়েই গেল। একসময় আবরার ক্লান্ত হয়ে গেল, তাই থেমে গেল। এদিকে সাদির নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আবরার সাদিকে ছেড়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে, তুই আর কখনো আমার সামনে আসিস না। চলে যা তুই, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমি চাই না তোর মায়ের কোল খালি হোক। আবরার উঠে যেতে সাদি বলল, আমাকে কি সত্যি কখনো ভাই মনে করছিস আবরার? যদি সত্যি মনে করতিস তাহলে একটাবার আমাকে সবটা বলতে পারতিস। সাদির চোখে পানি মুছে বলল, আমি আসলেই এগুলোর প্রাপ্য। তা না হলে এত কিছুর পরে কেউ আসে নাকি? যাই হোক, তুই যে বলিস আমি রাইকে কেড়ে নিয়েছি, তোর কাছে কি এর কোনো প্রমাণ আছে এর বিরুদ্ধে? আবরার পেছনে ঘুরে বলল, একটা কথা কি জানিস তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর বেইমানরা কখনো নিজেদের বেইমানির কথা স্বীকার করে না। যাই হোক, তোর প্রমাণ চাই তো দিচ্ছি, দাঁড়া তোকে প্রমাণ দেখাচ্ছি। আবরার নিজের ফোন বের করলো, তারপর সাদি আর রাইয়ের বেশ কিছু ছবি দেখালো, যেখানে
স্পষ্ট সাদি রাইকে প্রপোজ করছে, আর রাই সাদির প্রপোজ গ্রহণ করছে। কিছু ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আর একটা ভিডিওতে সাদি আর রাই নাচ করছে। সাদি ছবিগুলো দেখে উচ্চস্বরে হেসে দিল। সাদি এখন নিজের শরীরের কথা ভুলে হাসতে ব্যস্ত। সাদিকে আসতে দেখে আবরার বলল, হাসছিস কেন এভাবে? এরপরে বলবি সব মিথ্যে? কিছু নেই তোদের মাঝে? সাদি থেমে গেল, চেহারায় দেখা দিল হাজারো অভিমান। সাদি ফোনটা নিয়ে মিশকার কাছে গেল, তারপর বলল, মিশকা, আবরার কি কখনো তোমাকে আর রাইয়ের এই কোনো ব্যক্তিগত ছবি দেখেছে? না, দেখায়নি। আমাকে মিশকা বলো, তোমার মনে আছে মিশকা, তোমাকে প্রপোজ করার কিছুদিন আগে ওই দিন তুমি আর রাই ঘুরতে গিয়েছিলাম, তুমি আমাকে ডেয়ার দিয়ে বলেছিলে রাইকে প্রপোজ করতে? মিশকা মাথা নেড়ে সম্মতি জানালো। সাদি বলল, ওই দিনের ভিডিও আর ছবিগুলো সবাইকে দেখাও। মিশকা সাদির কথা মতো তাই করলো, আর ওই দিন যে শুধু একটু মজা করে সাদি রাইকে প্রপোজ করেছে তা আবরার বুঝে গেল। তারপর সাদি মিশকাকে বলল, মিশকা, তুই, আমি আর রাই একবার ঘুরতে গিয়েছিলাম। তোমরা রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলে, কিন্তু আমি ফুচকা খেতাম না, তাই রাই আমাকে জোর করে ওই দিন তোমার সামনে ফুচকা খাইয়ে দিয়েছিল। ওই দিনের ছবিগুলো আবরারকে দেখাও তোমার ফোন থেকে। সাদির কথা মতো মিশকা আবরারকে দেখালো। অতঃপর সাদি বলল, মিশকা, তোমাকে প্রপোজ করার পর আমি তোমাকে আর রাইকে নিয়ে মজা করে নেচেছিলাম। ওই দিনে ভিডিওগুলো দেখাও আবরারকে। সব কিছু দেখার পর আবরারের হিসাব ওলটপালট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় মিশকা ছিল, আর মিশকার ফোনের পিকগুলো দেখলেই তা বোঝা যায়। কিন্তু তার ফুপু যখন ছবিগুলো তাকে দিত, তখন তো মিশকার ছবি সেখানে থাকতো না। সাদি আবরারকে বলল, আর কোনো প্রমাণ আছে আবরার? আবরার শান্ত হলো না, কঠিন গলায় বলল, বুঝলাম সব মিথ্যা। তাহলে রাই কলেজ ফাঁকি দিয়ে কেন তোর সাথে দেখা করতো? লাইক সিরিয়াসলি, রাই আমার সাথে দেখা করতে কে বলেছে তোকে আবরার? নিজের চোখে না দেখে বিচার করলি? হ্যাঁ, তুই সত্যি জানতে চাস রাই কোথায় যেত? আমি আর কিছু জানতে চাই না, আর না কিছু বুঝতে চাই। আমি আজকের ফ্লাইটে চলে যাচ্ছি, এটাই শেষ কথা। চলে যা, আমি বাধা দিব না। যাওয়ার আগে সত্যি কথাগুলো জেনে নে। তুই একটু দাঁড়াও, আমি আসছি। সাদে আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে সাদি হেঁটে চলল। পায়ে কাচের টুকরো লেগে অনেক জায়গায় কেটে গেছে, তাই হাঁটতে পারছে না। প্রায় 15 মিনিট পর সাদি এলো। সাদির হাতে 3টা ফাইল। সে ফাইলগুলো একটার পর একটা খুললো, তারপর পড়তে লাগলো। সেখানে স্পষ্ট লেখা, দীর্ঘ কয়েক বছর যাবৎ রোগী ব্রেন টিউমারে ভুগছে। মাথার চারিদিকে টিউমার ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রোগীর নাক, কান, মুখ থেকে রক্ত আসবে। রোগী থেমে থেমে জ্বর আসবে। শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। রোগীর মাথায় চুল পড়ে যাবে। রোগীর চোখে ঝাপসা দেখবে। সাদি এক এক করে সব টেস্ট আর ডাক্তারের সব নির্দেশাবলী পড়ে শোনালো। কিন্তু সাদি কেন এগুলো বলছে এটা কেউ বুঝতে পারলো না। এগুলো কেন আমাদের পড়ে শোনাচ্ছিস? আবরার বলল। সাদি হাসলো। তারপর কাগজগুলো আবরারের কাছে দিয়ে বলল, রোগীটার নামটা আগে দেখ। আবরার একরাশ বিরক্ত নিয়ে কাগজগুলো দেখে নিল। না চাইতো একবার রোগীর নামটা দেখলো, আর এতেই তার পায়ের তলার মাটি সরে গেল। আবরার 2 চোখ ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। যতই রাইয়ের উপর রাগ দেখাক, কিন্তু ভালো তো বাসে। সাদি আবরারের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলো, এগুলো যখন যে সময় রাই ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তারিখগুলো দেখলেই বুঝবি রাই ঠিক ওই দিনগুলোতেই কলেজ যায়নি। আর ওই দিন রাই আমার সাথে দেখা করতেও যায়নি, বরং ডাক্তারের কাছে দিয়েছিল। তুই কিভাবে জানলি রাইয়ের এই অবস্থা? আবরার বলল। রাই যেদিন ডাক্তারের কাছে থেকে চিকিৎসা নিত, সে আমার কাছের একজন বান্ধবীর প্রিয়ন্তী। ওই দিন রাই যখন ডাক্তারের কাছে যায়, আমি সেই দিনই প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে, আর সেখানে রাইকে দেখতে পাই। তারপর এক এক করে সব জানতে পারি। তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যাই। তাহলে ওই দিন তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলি কেন? ওটা কি ছিল? আবরার বলল। রাই নিজের মেডিকেল কাগজগুলো নিজে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোদের বাড়ির দিকে রওনা দিই। আবার কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখি রাই গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরছিল। আবরার নিজের ফুপুর দিকে তাকালো, এক দৃষ্টি তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুপুর দিকে তেড়ে এলো আর গলা টিপে ধরলো। আবরার বলতে লাগলো, তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলছো। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতো ভালোবাসতাম। তাহলে কেন ফুপি, কেন এমন করলে? আফজাল খান, মিশকা সবাই এসে আবরারকে আটকালো, কারণ আর কিছুক্ষণ আবরার যদি ওর ফুপুর গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে।
আবরার থেকে ফুপু ছাড়া পেতে কাঁদতে লাগলো। আবরার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে ওই মহিলা ঠকিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু এর জন্য আমি 2.5 বছর ধরে ঠিকমতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে ওই মহিলা বাবা। আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো। আবরার ফ্লোরে বসে কাঁদতে লাগলো, ফ্লোরে 2 হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারল। তারপর বলল, কেন এমন করলি বল? কী এমন করেছিল আমার ছেলে যার জন্য তাকে এত বড় শাস্তি দিলি? রাইয়ের ফুপু এবার চিৎকার করে বলল, আমি কি করে ছিলাম ভাইজান যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো? শুধু তো ভালোই বেসেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নেওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসার হয়নি, আমি আমার ভালোবাসার মানুষ হারিয়েছি ভাইজান। আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন তোমার ছেলেমেয়েরাও পারবে না। আমি সুখী হতে দিব না কখনো। বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে গিয়ে বলল, তুই আমাকে ভুল বুঝলি। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে। শুধু আমার জন্যই ও নিজে এখনও বিয়ে করেনি। তোমরা ওকে বলোনি আমার জীবন থেকে সরে যেতে, নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে? আফজাল খান বোনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজ তোকে সব পরিষ্কার করে বলবো। তার আগে বল, দীপ চৌধুরীর সাথে তো কথা বলি? আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতে ওপাশ থেকে এক ভারী কণ্ঠ ভেসে উঠল, হ্যাঁ কী ব্যাপার মিস্টার খান, হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলেমেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালোই আছি, তারা কিছুদিনের মধ্যে আসবে বলছে এই দেশে। কিন্তু আপনার বোকা বোনটা তো এর কিছুই জানে না। আহারে বেচারি, আমার জন্য জীবন যৌবন সব শেষ করলো। কিন্তু আমাকে দেখুন, আমি তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম। আর প্রতি মাসে আপনার থেকে 20 লাখ করে টাকা তো পাচ্ছি। টাকা না দিলে কি করবে বলুন তো? আপনার বোনের নিয়ে আসবো, তারপর বিদেশে পাচার করে দিব। হা হা। আর আপনার বোনটা মনে হয় আমি তাকে কত ভালোবাসি। নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না, কিন্তু সে তো আর জানে না আমার মা বাবা আসলেই নেই, সব নকল মানুষ। কিন্তু দেখুন, আপনার আর আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে, আমি যে অনেক মেয়ের সাথে চিট করেছি তা ঠিক জেনে গেল। আর আপনি টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিল। এতক্ষণ সবাই সব কিছু শুনছে। আবরার ফুপুর কাছে এখন সব পরিষ্কার। সে ফ্লোরে বসে পড়ল, চোখ দুটো পানিতে ভরে এলো। দীপ তাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে, আর সে কিছুই বুঝতে পারল না। সাদির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতে দেখলো প্রিয়ন্তী মেসেজ দিয়েছে। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পিছন দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো গাড়ি নিয়ে। আবরার সাদির দিকে তাকিয়ে দেখলো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদির কাছে। আবরার দৌড়ে গিয়ে বলল, সাদি ভাই আমার, আমাকে একবার রাইয়ের কাছে নিয়ে যাবি? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরারের দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির 2 পা জড়িয়ে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাষাণ হয়ে যাস না তুই, একটু দয়া কর আমার উপর। আমি আজকের পর আর রাইয়ের কাছে যাব না, কথা দিচ্ছি। একটু নিয়ে চল না আমাকে, তোর দুটো পায়ে পড়ি ভাই। আমার সব কিছু তুই নেই, কিন্তু রাইয়ের কাছে একবার নিয়ে যা, চল না সাদি। সাদি আবরারের কাছ থেকে নিজের পা সরালো, তারপর বলল, রাইয়ের কাছে গিয়ে কি করবি? সহ্য করতে পারবি না আবরার, ও এখন আর আগের রাই নেই। জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস, মিশকার বলতো রাইয়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রাইয়ের মাথা একটাও চুল পাবি না। আন্টি বলতো রাইয়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রাইয়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। মরার মতো নিয়ে গেছি ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরছে, কিন্তু অবস্থা ভালো নয়। প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে শেষবারের মতো দেখে আসতে বলছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রাইকে দেখতে। আবরার বাড়ির সবাইকে নিয়ে বের হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। আবরার যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আবরার বারবার চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। সাদির বলা ঠিকানায় আবরার সবাইকে নিয়ে যাচ্ছে। অপরদিকে আবরারের ফুপু বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সেও বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে আবরারের ফুপু তার প্রেমিক দীপ চৌধুরীকে কল করলো। কল করা কিছুক্ষণ পর দীপ ফোন রিসিভ করলো। রিসিভ করে দীপ বলল, কি হয়েছে, এই অসময়ে কল কেন করলে? তোমার সাথে একটু দেখা করা প্রয়োজন। আমি বাসা থেকে টাকা পয়সা গহনা সব নিয়ে এসেছি, তুমি চলে এসো তাড়াতাড়ি। দীপ চোখ টাকা আর গহনার কথা শুনে চকচক করে উঠল। নিজেকে সামনে সে বলল, এখন তুমি কোথায় আছো?
তোমার ফার্ম হাউসের কাছে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, সাথে করে ড্রাইভার বা অন্য কাউকে নিয়ে এসো না। বুঝতেই তো পারছো কোটি কোটি টাকার ব্যাপার, কেউ দেখলে সন্দেহ করবে। তারপর তুমি আর আমি যেখানে খুশি চলে যাব। এখন এসে পড়ো। আবরার ফুপু ফোনটা কেটে দিল। এদিকে দীপ চৌধুরী খুশিতে পাগল। সে সাথে সাথে নিজের অফিস থেকে বের হয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিল। অন্যদিকে আবরারের গাড়ি হাসপাতালে এসে পৌঁছে গেছে। আবরার গাড়ি থামিয়ে হাসপাতালের ভেতরে দৌড়ে গেল। সাদির কথা মতো আবরার 3 তলায় চলে গেল। আবরারের কোনো হুঁশ নেই, কিন্তু আবরার সেই কেবিনের কাছে গিয়ে দেখলো কেবিনটা ফাঁকা। কেবিনে কেউ নেই। আবরার একটু দূরে একজন নার্স দেখতে পেলো। আবরার তার কাছে দৌড়ে গেল। তারপর বলল, এই কেবিনে রাই নামে যে রোগী ছিল উনি কোথায়? নার্স বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আমি ওনার স্বামী। একটু দয়া করে বলুন তো কোথায় আছে? এতক্ষণে সবাই চলে এসেছে আবরারের কাছে। নার্স নিরাশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, রোগীর অবস্থা খুবই খারাপ। জ্ঞান ফেরার পর থেকে শুধু স্বাধীন নামের কাউকে খুঁজছে রোগী, কিন্তু অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা তাকে স্পেশাল কেবিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে আসুন। নার্স কিছুক্ষণ পর সবাইকে নিয়ে গেল। কেবিনের ভেতরে ঢোকা নিষেধ ছিল, তাই নার্স গিয়ে ডাক্তারকে খবর দিল যে সাদি এসেছে। সাথে সাথে কেবিনের ভেতর থেকে সিনিয়র ডাক্তার বের হলেন। তারপর বললেন, আপনাদের মধ্যে সাদিকে, রোগী তাকে দেখতে চাইছেন, আপনারা তাড়াতাড়ি যান। সাদি দেরি করলো না, ভিতরে প্রবেশ করলো। একটু দূরে একটা স্বচ্ছ বিছানায় রাই শুয়ে আছে। সাদির দেখে তার মুখে যেন হাসি ফুটলো। সাদি কাঁদছে, রাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আমায় তো কেন খুঁজতেছিলি? আমি তোর কে হই? সাদি ভাই, এভাবে বলো না। তুমি আমার মায়ের পেটের ভাই না হলো তার থেকেও বেশি। এত দেরি করলে কেন আসতে? আর একটু দেরি হলে হয়তো আমাকে আর পেতে না। তোমরা কি হয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন আছিস? আমার কথা ছাড়ো, আমার একটা কথা রাখতে ভাই। ধরে নাও শেষ ইচ্ছে, প্লিজ। একদম আজে বাজে কথা বলবি না। তোর যা চাই সব আমি এনে দেবো। বলে ফেল কী চাই। একবার আবরারকে আসতে বলবে, তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তাকে একবার ফোন করে আসতে বলো না সাদি ভাই। আমার হয়তো আর বেশি সময় নেই। তার কাছে যে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক পাওনা মেটানোর আছে। প্লিজ তাকে একবার এখানে আসতে বলো। আবরার বাইরে আছে, আমি ওর কাছে গিয়েছিলাম, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রাইয়ের চোখে জল চলে এলো। লোকটা তার সব কথা বোঝে। সাদি বাইরে চলে গেল। তারপর আবরারকে দেখে বলল, ভেতরে যা আবরার, রাই শেষবারের মতো তোকে দেখতে চাই। দেরি করিস না আবরার, যা তাড়াতাড়ি। আবরার আর দেরি করলো না, কেবিনের মধ্যে ঢুকে গেল। আবরারকে দেখে বাকি সব নার্সরা আর ডাক্তাররা বেরিয়ে গেল। আবরার পা কাঁপছে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আবরার তো এই রাইকে চেনে না। এই মেয়েটা কি কয়েকদিন আগেও তার সব কাজ করতো? না, এটা তার রাই হতে পারে না। তার রাইয়ের একই অবস্থা। আবরার এক ধ্যানে রাইয়ের দিকে তাকিয়ে রইল। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাই বলল, কি ব্যাপার দাঁড়িয়ে আছেন যে? আমার কাছে আসবে না? একটু আসুন না আমার কাছে, খুব বেশি কষ্ট দেব না আপনাকে। টপ টপ করে চোখের অশ্রু ঝরতে লাগলো আবরারের। আবরার দৌড়ে রাইয়ের কাছে গেল। তারপর ঝাপটে ধরল। আবরার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এত বড় একটা রোগের কথা আমাকে কেন বললে না? আমি কি এতটাই অপদার্থ যে চিকিৎসা করাতাম না? এত রাগ আমার উপর তোমার যে সব লুকিয়ে গেলে। আমি এখন কী নিয়ে বাঁচব? তুমি এটা কেন করলে? আপনি এভাবে কাঁদবেন না দয়া করে। আপনার কষ্ট দেখলে আমার বড্ড কষ্ট হয় আবরার। আমি আপনার কান্না সইতে পারি না। রায় কথাগুলো বলতে বলতে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। রায়কে মাস্ক খুলতে দেখে আবরার বলল, এটা কেন খুলছো তুমি? রায় হাসলো। তারপর বললে, এমনিতে আমার জীবন প্রদীপ ফুরিয়ে এসেছে আবরার। আজরাইল আসবে এটা আর কেউ বুঝলেও মুক্তিভক্তি বোঝে, যেমন আমি বুঝেছি এখন। আজ আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন। কথা দিন। সারা জীবন তোমার কথা শুনবো, শুধু শুধু তুমি আদেশ করে যাও। সারা জীবন নয়, আমার জন্য মানায় না আবরার। আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আপনাকে সেবা করার বিনিময়ে আমার কী চাই? আজকে আমি তার বিনিময়ে চাইবো, দিবেন আমাকে? তুমি শুধু বলে যাও। জানেন, আপনার সাথে এক বালিশে শুয়ে সারা রাত গল্প করার বড্ড লোভ ছিল আমার, কিন্তু তা তো আর হলো না। আমার পাশে একটু শুয়ে পড়ুন না। আজ আপনার বুকে একটু শুতে দিবেন? আপনার বিছানার মতো বড় বিছানা নয় এটা, কিন্তু আগলে নিলে জায়গা রয়ে যাবে। আবরা দেরি করলো না, রাইয়ের পাশে শুয়ে পড়লো। রাইকে নিজের বুকে জড়িয়ে ধরল আলতোভাবে। রাই তৃপ্তির হাসি আর হাসলো। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন? আবরার রাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পরপর আবরার কেঁপে উঠছে। হয়তো আজ আবরারও কাঁদছে। রায় নিজের ভাঙা গলায় বলল, আমার মাথায় এখন আর আগের মতো চুল নেই। আপনার কি খুব বিরক্ত লাগছে আবরার? বিরক্ত লাগলেও আজ আপনার নিস্তার নেই। আবরার জানে আপনাদের বাগানে যে রক্ত জবা গাছটা আছে ওইখান থেকে আপনার বারান্দাটা স্পষ্ট দেখা যায়। আমার শেষ ঘরটা ওখানে বানিয়ে দেবেন আপনি? আপনি যখন অকারণে সেখানে এসে দাঁড়াবেন বারান্দায়,
তখন আমি নয়ন ভরে আপনাকে দেখব। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে চন্দ্রবিলাস করবেন, তখন আমি আপনার দেখে আমার নিজের চাওয়াগুলো মিটিয়ে নেব। আবরার এবার জোরেই কেঁদে দিল। তারপর বলল, আর বলিও না প্লিজ, আমি আর পাচ্ছি না। আজ আমায় বলতে দিন আবরার, আমি যে আর সময় পাবো না। জানেন, আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল লাল বেনারসি পরে, গহনা পরে, লাল টুকটুকু বউ সেজে শ্বশুরবাড়ি যাব, কিন্তু তা আর হলো না। কিভাবে সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। তবে এবার সাদা শাড়ি পরে যাব। আপনার বাড়ি হয়তো পালকিতে চড়ে যাওয়া হলো না, কিন্তু খাটিয়ে করে তো যেতে পারবো এবার। আপনার আর আমার বিয়েতে কাজই এলো না। সবাই আমার কবুল বলার জন্য আর অপেক্ষা করলো না, কিন্তু জানা যায় ঠিক আসবে। কাতারে কাতারে লোক আসবে। আমাকে একটা চুমু দিবেন আবরার? একটা প্রথম আর শেষ চুমু দেবেন আমাকে? দয়া করে এই চাওয়াটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আবরার রায়ের মুখটা দু হাতে আগলে নিল। এই মুখটা তার ভালোবাসার মানুষের। কই, আগে তো এভাবে দেখা হয়নি, আগে তো এত কাছের আসা হয়নি। সবই অসম্পূর্ণ রয়ে গেল। আবরার রায়ের কপালে চুমু দিয়ে গিয়ে আবারও কেঁদে দিল। আপনি কাঁদছেন আবরার? আর আমার কত ভালো লাগছে আপনি জানেন? প্রেমিকের প্রথম চুমু অমৃতের মতো কাজ করে, যা প্রেমিকাদের বাঁচতে শেখায় হাজার বছর। অপরদিকে আবরারের ফুপু হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দ্বীপের কাছে। একটু দূরে দীপ চৌধুরী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। একটু দূরেই আবরারের ফুপু রুহানা খান ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা রক্তে রঞ্জিত হয়ে আছে। ছুরিটা দিক থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রুহানা খান এগিয়ে এসে দীপ চৌধুরীর দ্বীপের দিকে তাকিয়ে রুহানা খান বলল, কী ভেবেছিলে তুমি আমাকে ঠকাবে আর আমি জানার পর কিছু বলবো না? আমি সবার মতো অত ভালো নই দীপ। দীপ চৌধুরী দু হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষে চাইল। কিছুক্ষণ আগে দীপ চৌধুরী তার ফার্ম হাউসে আসে। গেটের বাইরে রুহানা খান দাঁড়ানো ছিল। দীপ চৌধুরী গাড়ি থেকে নেমে গেট খুলল। তারপর রুহানা খানকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। দীপ চৌধুরী কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে গেলেও ভেতরে ঢুকতে নিজের পেটে তীব্র ব্যথা অনুভব করল তিনি। রুহানা খান দীপ চৌধুরীকে কিছু করার সুযোগ না দিয়ে পরপর কয়েকবার ছুরি দিয়ে আঘাত করল। আমাকে কেন মারতে চাইছো রুহানা? আমি কি করছি? কেন এমন করছো? দীপ চৌধুরী বলল। রুহানা খান দীপ চৌধুরীর গলা চেপে ধরল। বলল, তুই জানিস না তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করছিস, আমাকে ঠগিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস, দিনের পর দিন মিথ্যাচার করেছিস। তোর জন্য আজ 4টা জীবন আমি শেষ করে দিয়েছি। তুই একটা নরখাদক, তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার নেই। রুহানা খানের কথাগুলো বলে দীপ চৌধুরীর বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। রুহানা খানের কোনো হুঁশ নেই। সে তো একটা বিশ্বাসঘাতককে শাস্তি দিতে ব্যস্ত। একটা সময় রুহানা খান দেখলো দীপ চৌধুরী আর নড়ছে না। তার চোখ দুটি স্থির হয়ে গেছে। রুহানা খান হাতে ছুরিটা ফেলে দিল। তারপর একটা বিকট চিৎকার দিল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে আমার সাথে দীপ? আমি কি এমন করেছিলাম? ভালোবাসলে এমন শাস্তি কেন পেতে হবে বলতে পারো? তোমার এত টাকার লোভ, আমাকে বলতে পারতে টাকার কথা, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। আমি তো খারাপ ছিলাম না, তুমি আমায় খারাপ বানিয়েছো। আমি তো খুনি ছিলাম না, তুমি আমায় খুনি বানিয়েছো। রুহানা খান তার ভালোবাসার মানুষটাকে বুকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। তোমায় মুক্তি দিলাম এই পাপের দুনিয়া থেকে দীপ, ভালো থেকে ওই পারে। অপরদিকে রায় আবরারের বুকে শুয়ে আছে। দুজনে কাঁদছে। আবরারের কান্নার শব্দ হলে রায় নিঃশব্দে কাঁদছে। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার, এটা কিন্তু আমাদের প্রথম আর শেষ আলিঙ্গন। এরপর এই পারে আলিঙ্গন হবে না। আবরার নিজের হাতের বাঁধন শক্ত করে নিল। তারপর বলল, আমি তোমায় কিছু হতে দিব না। তুমি কেন আমার কথা বললে না রায়? এতটা অমানুষ আমাকে কিভাবে ভাবলে? রায় মুচকে আসলো। তোমার হৃদবাজারে রাখবো, ছেড়ে দিব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দিব না। রায় থামলো। তারপর বলল, আমায় কিছু সময়ের নিজের সাথে মিশিয়ে নিন না আবরার, কারণ তারপর আর সুযোগ পাবেন না। আমি আর আমার ভালোবাসার তারপর মাটির তলায় বন্দি হয়ে যাব। জানেন আবরার, আপনার থেকে আমার আরও একটা শেষ আবদার আছে। আপনার মনে আছে আমাকে দেওয়া আপনার প্রথম উপহারের কথা? ওই শাড়ি গহনা যদি আপনি আমার দ্বিতীয় বউকে দেন, তাহলে আমি বড্ড কষ্ট পাবো আবরার। ওইগুলো যে কোনো ওইভাবেই থাকে, কারণ আপনার প্রথম সব জিনিসের আমার অধিকার। আপনার প্রথম চুমু আর অলিঙ্গনের মালিকও কিন্তু আমি। তবে একটাই দুঃখ, আপনার প্রথম সন্তানের মা হতে পারলাম না। জানেন, আপনার গাড়ি দুর্ঘটনায় যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি তৃপ্তি পেয়েছি কেন জানেন? আমি সবসময় আপনার সাথে থাকতে পারছি, আপনাকে ছুঁতে পেরেছি। রায় একটু থেমে বলল, আবরার, দয়া করে আমার শেষ বিদায়ের শ্বাসটা যেন কোনো কমতি না থাকে। মনের মতো বউ তো আর সাজা হলো না, কিন্তু কাফনের সাদা সাজে যেন কমতি না থাকে। অনেক দিন বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু মরণব্যাধি রোগ সব শেষ করে দিল।
আমার লাশটা বেশিক্ষণ মাটির উপরে রাখবেন না আবরার, আমার লাশটা সহ্য করতে পারবেন না। এক জীবনে কত আঘাত মেনে নেওয়া যায় বলুন তো? মায়ের মৃত্যু, বাবার অবহেলা, সৎ মায়ের অত্যাচার, মিথ্যে অপবাদ, আপনজনের ভুল বোঝা, স্বামীর অবহেলা, আর শেষে এই মরণ যন্ত্রণা। আমার বদ্ধ চোখের কষ্টগুলো চাপা দেওয়াই থাক, আপনার জন্য ওই পারে অপেক্ষায় থাকবো। জানি না এবারে অপেক্ষা কতটা দীর্ঘ হবে, তবে দেখা হবে জান্নাতের বাগিচায়। আপনার আলিঙ্গনের অপেক্ষায় থাকবো। সময় হলে না হয় চলে আসবেন। এই দুনিয়া আপনাকে পাওয়া হলো না, কিন্তু ওই দুনিয়ায় আপনার খোদা আমাকে ফিরিয়ে দিবে। রায় নিঃশ্বাস ভারী হয়ে গেল। রাই আর বলতে পারছে না, রাইয়ের গলা বন্ধ হয়ে গেছে। রাই বলল, কষ্টে বলল, আমার বক্ষপঞ্জরে পাখিটা যাওয়ার সময় হয়ে গেছে আবরার। বিদায় নিচ্ছি, আপনার নতুন জীবনের শুভকামনা রইল। আবরার চিৎকার করে উঠল, এই না রাই, এমন করিস না আমার সাথে। এই ডাক্তার, আমার রাইকে দেখো, আমার রাই কথা বলছে না কেন? আবরার রাইকে বুকে ধরে চিৎকার করতে লাগলো, হে আল্লাহ, আমার সাথে এমন করো না। আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই রাই, এই কথা বলছো না কেন? রাইয়ের হাত পা কাঁপছে। ডাক্তার দৌড়ে এসো। রাইয়ের চোখ উল্টে গেছে, নাক মুখ থেকে সাদা ফেনা সাথে রক্ত বেরিয়ে এলো। আবরার রাইকে বুকের সাথে চেপে ধরলো, আমাকে এভাবে শাস্তি দিস না রাই, তুই যা বলবি সব করব। মা বাবা, আমার রাইকে বাঁচাও। ও আল্লাহ, আমি এখন কি করব? রাইয়ের কাঁপতে থাকা শরীরটা থেমে গেল, নিথর হয়ে আবরারের কোলে পড়ে রইল। মনিটরের ওঠানামা করা সবুজ ডাক্তার সমান হয়ে গেছে। ডাক্তার রাইয়ের হাতের কবজি ধরে পাল চেক করলো, তারপর রাইয়ের নিশ্চুপ চোখ দুটো বন্ধ করে দিল। এই জগতে রাইয়ের কোনোদিন চোখ খুলবে না। চিরদিনের মতো রাই চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল রাইয়ের। হয়তো এই জলটাই এই জন্য পড়েছে যে আবরারকে ছাড়া ওপারে থাকবে কিভাবে। আবরার উঠে ডাক্তারের কাছে গেল, তারপর বলল, এই ডাক্তার, তুই আমার রাইয়ের চিকিৎসা না করে দাঁড়িয়ে আছিস কেন? তোদের মনিটর থেমে গেছে কেন? এই আমার রাইকে বাঁচা তোরা। আবরার কান্নায় ভেঙে পড়লো। ডাক্তারের পা জড়িয়ে ফ্লোরে বসে পড়লো আবরার। রাই বিদায় নিয়েছে পাহাড় সমান কষ্ট, হাজার অভিমান নিয়ে এই নিষ্ঠুর পৃথিবী থেকে। সে এমন জায়গায় চলে গেছে যেখানে শত চেষ্টা করলেও কেউ কখনো আর ফিরে আসতে পারবে না। আমাদের অনেকে এই মুহূর্তে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমরা যে কাঁদতে পারছি না নীরবে করা কান্না ছাড়া, কারণ আমাদের কান্নাটা যে কোনো ব্যাখ্যা নেই। চিৎকার করলে হয়তো আর কাঁদতে পারবো না, কলিজাটা যে এই অভাগী রাইয়ের জন্য ছিঁড়ে যাচ্ছে। আবরার পাগল হয়ে মতো বিলাপ করছে। হাসপাতালে ডাক্তারের কাছে যাচ্ছে আর বলছে, এই ডাক্তার ভাই, আমার বউটাকে বাঁচিয়ে দে না। আমার সব টাকা নিয়ে নে তোরা, আমার সব কিছু লাগবে না, তোরা সব নিয়ে নে, শুধু আমার বউটাকে বাঁচিয়ে দে। তোদের পায়ে পড়ি আমি, কিছু একটা কর ভাই তোরা। কেউ কোনো কথা বলছিস না কেন? আবরার তার বাবার কাছে দৌড়ে গেল। বাবা, ও বাবা, তুমি তো সব পারো, আমার রাইটাকে একটু কথা বলতে বলো না বাবা, আমি আর পাচ্ছি না। ও বাবা, আমি রাইকে নিয়ে চলে যাব অনেক দূরে, আর ফিরবে আসবো না কখনো। কোনো টাকা লাগবে না আমার, শুধু ওকে লাগবে, কথা বলতে বলো না। আফজাল খান ছেলের গালে হাত বুলিয়ে বলল, রাই আর আমাদের মাঝে নেই বাবা, টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। তোমার কেউ আমার আপন নয়, সবাই আমার শত্রু, আমার কাউকে লাগবে না। আবরার চিৎকার করে কথা বলতে বলতে রাইয়ের কাছে গেল, তারপর বলল, তোকে আর কি বলবো, তুই তো আমাকে বুঝলিই না। সবার মতো তুইও দিনের পর দিন সব লুকিয়ে গেলি। এই কথা বল আমার সাথে, এই রাই, কথা বল না একটু। আবরারের চিৎকার করা কথাগুলো বলতে বলতে অঝরে কেঁদে দিল। অনিলা বেগম ছেলের কাছে দৌড়ে গেলেন। তারপর বললেন, আবরার, তুমি কি চাও না রাই এখন একটু ভালো থাকুক? তুমি যদি ওকে ভালোবাসো তাহলে এভাবে পাগলামি করো না বাবা, ওকে নিয়ে যেতে দাও। আবরার কোনো কথা বলল না। উঠে দাঁড়ালো আবরার, তারপর রাইয়ের নিথর শরীরটা নিজের কোলে তুলে নিল। রাইয়ের নিথর শরীরটা আবরারের বুকের সাথে লেপ্টে আছে। অনিলা বেগম আবরারকে বলছে, এটা কি করছো আবরার? রাইকে লাশবাহী গাড়িতে করে নিয়ে যাবে হাসপাতাল থেকে। মরা মানুষকে ওই গাড়িতে উঠায় মা, কিন্তু আমার রাই আমার কাছে মৃত নয়, আমি আমার বউকে তার শেষ ঠিকানায় রেখে আসবো। আবরার হেঁটে চললো হাসপাতালের বাইরে। কেউ আবরারকে বাধা দিল না। আবরার রাইকে নিয়ে গাড়িতে বসলো, তারপর গাড়ি চালাতে শুরু করলো। আবরার নিজের স্ত্রীকে আলতো করে জড়িয়ে ধরে আছে। রাই চুপ করে শুয়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্যদিকে আফজাল খানের নাম্বারে পুলিশের নাম্বার থেকে একটার পর একটা কল আসে। অপর পাশে কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আফজাল খান কাউকে কিছু না বলে পুলিশ স্টেশনের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আবরার গাড়ি বাড়িতে এসে গেছে। আবরারের পেছনে গাড়িতে সবাই এসেছে, সবাই কাঁদছে। আফজাল খান পুলিশ স্টেশনে নিজের বোনের সামনে বসে আছে, তার চোখে পানি। রুহানা খান মাথা নিচু করে বলল, আমাকে পারলে মাফ করে দিও। আর দীপকে আমি তার পাপের শাস্তি দিয়েছি, আর তাকে ভালোবেসে আমি যেই ভুল করেছি তার শাস্তি এখন আমি ভোগ করছি। রায়ের কাছে মাপ চাইতে পারলাম না, ও যেন আমাকে মাপ না করে, আমি সেটাই যোগ্য নই।
রাইয়ের বেঁচে নেই রুহানা, আফজাল খান বললেন। রায় চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার এই অভিশপ্ত জীবন থেকে আর মুক্তি হবে না ভাইয়া। ওই মেয়েটা দীর্ঘ নিঃশ্বাস আমার পরকালের শেষ করে দিবে। তুমি আমার জন্য, একটা জঘন্য মেয়ের জন্য নিজের সময় নষ্ট করো না। রাইয়ের কাছে যাও, বাবার মতো তার শেষ কাজগুলো করে যাও, আর আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো না কখনো। অপর থেকে রাইয়ের শেষ গোসল হয়েছে, একটু পরেই জানাজা। রাইয়ের মা, বাবা, মামা, মামি এসেছে, তারাও কান্নায় ভেঙে পড়ছে। সবাই রাইকে শেষবারের মতো একবার দেখে নিল। রাইয়ের জানাজা শেষ হলো, তারপর তাকে মাটির ঘরে রেখে দেওয়া হলো। সাদী নিজের হাতে সব কাজগুলো করেছে। রায়কে 3.5 হাত মাটির নিচে আপন ঘরে রেখে দেওয়া হলো। সেখান থেকে কেউ চাইলে আর ফিরতে পারে না। আবরার শুধু বাগানের এক কোনায় বসে সব দেখছিল। একটা পাথরের মতো বসে আছে সে, তার কোনো হেলদুল নেই, শুধু তাকিয়ে আছে রক্তজবা গাছটার দিকে, নিচে কবরটার দিকে। একে একে খানবাড়ি খালি হয়ে গেছে, শুধু আত্মীয় স্বজনরা আছে। রুহানা খানের ব্যাপারটা সবাই জেনে গেছে, কিন্তু যাবেন না তার কাছে। বাড়িতে এখানে কান্নার রোল। সন্ধ্যা হয়ে গেছে, রাতের অন্ধকার নেমে গেছে। আবরার এক পলক কবরটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আবরার বাড়ির ভিতরে ঢুকলো, তার পুরো শরীরে ধুলোবালি মাখা। আবরার কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকলো, আবার কাবার্ড খুললো। সেটার ভেতর থেকে রাইয়ের দেওয়া প্রথম শাড়ি চুড়িগুলো নিয়ে নিল। অতঃপর রায় তাকে দেওয়া পাঞ্জাবিটা বের করে নিল। তারপর আবরার নিচে নেমে গেল। মিশকা আবরারের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও বলল, ভাইয়া তুমি কথা বলছো না কেন? আবরার মিশকা ঝাড়া মেরে সরিয়ে দিল। তারপর বলল, আমি তাকে কেন বলবো কোথায় যাচ্ছি? আমার বউ বাইরে ঘুমিয়ে আছে, সে একা থাকতে ভয় পায় জানিস না, তার কাছে যাচ্ছি। একদম আমাকে জ্বালাবি না, সর সামনে থেকে। আবরার আচরণ অস্বাভাবিক হলেও সে স্বাভাবিকভাবে কথাগুলো বলেনি। রাই আবরারকে সত্যি ভালোবাসত, কিন্তু তার প্রকাশ করতে পারল না। আবরার রাইয়ের কবরের কাছে বসে আছে। আবরার রাইয়ের মাথার দিকটায় বসে আছে। এখন খুব শান্তিতে আছো তাই না? আজ তোমাকে ঘুমাতে দিতে ইচ্ছে করছে না। দেখছো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে, কত আলো চারিদিকে, কিন্তু দেখো আমার আকাশের চাঁদটা মাটির তলায় শুয়ে আছে, কোনো আলো নেই আমার দুনিয়ায়। আবরার নিজের পাঞ্জাবির পকেট থেকে শুকনো বুনো ফুলগুলো বের করলো, তারপর বললো, দেখেছো তোমার দেওয়া ফুলগুলো এখান আছে, কিন্তু তুমি আর নেই। তোমার শাড়ির ভাঁজে এখানে তোমার ঘ্রাণ মেলে, কিন্তু তুমি নেই। আমার ভালোবাসা আজ মাটির তলায় বন্দি। আবরার আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমার বড্ড কষ্ট হচ্ছে, তুমি তো অন্তরে সব জানো, আমায় একটু শান্তিতে দাও খোদা। আবরারের 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, চোখের পানি গাল বেয়ে অতিক্রম করছে। রাত 1টা বাজে। আবরার এখন কবরের কাছে বসে আছে। অনেকে তাকে নিতে এসেছে, কিন্তু যায় নাই। আর তার রাই একা নাকি ভয় পাবে একা থাকতে, তাই বাধ্য হয়ে সবাই ফিরে গেল। আবরার রাইয়ের ডান দিকে শুয়ে পড়ল, বুকের মধ্যে রাইয়ের শাড়িটা চেপে ধরল। আবরার রাইয়ের কবরের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। রাতের অন্ধকারে আবরারের নিঃশ্বাসের কান্নার চোখে পানি আড়াল করল। সকাল 9টা বাজে। খানবাড়িতে আজ আবারও মানুষের ভিড়, তবে আজ কেউ রায়ের জন্য আসেনি। সবাই খানবাড়ির বড় ছেলে আবরার খানের জয় শেষবারের মতো দেখতে এসছে। বাড়ির সামনে একটা খাটিয়াতে আবরারের লাশটা সাদা কাপড়ে ঢাকা। একটু আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করছে। সকাল 5টার দিকে মিশকা আর আফজাল খান আবরারকে নিতে আসে। অনেক ডাকার পরেও আবরার ওঠে না, অনেক চেষ্টার পরেও আবরারকে কেউ ওঠাতে পারেনি। অবশেষে আফজাল খান বাড়ির ডাক্তার ডাকে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেয়। ডাক্তারের ভাষ্যমতে আপনজন হারানোর কষ্ট সইতে না পারে রাতেই হার্ট অ্যাটাক করেছে সে, যার ফলে মৃত্যু হয়েছে। একটু পরে হয়তো আবরারের গোসল, তারপর জানাজা। তাকে রাইয়ের পাশেই কবর দেওয়া হবে। রাইয়ের পাশেই কবর খোঁড়া হচ্ছে। সবাই কাঁদছে, নিজের প্রাণপ্রিয় বন্ধুকে ধরে সাদি কাঁদছে। চারিদিকে আজ হাহাকার, কোথাও কেউ ভালো নেই। শ্রাবণ আধারে সব ঢেকে গেছে। কিছু ভালোবাসা মাটির তলায় চাপা পড়ে যায়, কিছু ভালোবাসা মিলনের অপেক্ষায় রয়ে যায়, কিছু ভালোবাসা অপ্রকাশিত হয়ে যায়, কিছু ভালোবাসা আত্মনাদ করে অপর মানুষটাকে আবারও দেখার জন্য, কিছু ভালোবাসা আত্মনাদ করে আবার ফিরে আসার, কিছু ভালোবাসা হারিয়ে যায় কালের বিবর্তনে ধয়, তবু ভালোবাসাকে ভালোবাসি। সমাপ্ত। শ্রাবণ আধারে তুমি। শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো পাঠটা পড়বেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।